আর আমার চ্যানেলগুলোতে দেখলাম বললো ডায়মন্ড হারবারে আমি লড়বো। আমরা বললাম তথাস্তু। সব মিডিয়া আমাদের কাছে জিজ্ঞেস করলো, না কোনো আলোচনা হয়নি, আমি তো এখনো দাঁড়াইনি, কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় অভিষেকের বিরুদ্ধে তাহলে আমরা পিছপা হব না, আমরা সমর্থন করব। অধীর বাবুর সঙ্গে যখন প্রথম আমার আলোচনা শুরু হলো, কারণ আমরা বলেছিলাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের সবাইকে এক কাজটা করতে হবে। ভাঙড়ের মানুষের জানা উচিত অনেক মিথ্যা প্রচার হচ্ছে, অনেক গুজব হচ্ছে। আমি সব কথা বলতে এসেছি, আবার সবটা বলাও যায় না, কিছু কিছু থাকে যেগুলো ব্যক্তিগতভাবে আলোচনা হয়। কিন্তু পাবলিকলি অধীর বাবুর সঙ্গে কথা শুরু আমার হলো যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী বলেছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে, তাহলে সেখান থেকে শুরু হোক। অধীর বাবু বললেন আমরা সমর্থন করবো, শুধু নয় আমরা দুজনে গিয়ে প্রচার করবো ওখানে। তখনও কংগ্রেস বামের সঙ্গে কোনো সমঝোতা হয়নি, তখনও বামফ্রন্টের সঙ্গে বৈঠক হয়নি। দিল্লিতে অন্য অনুষ্ঠানে একটা দেখা হয়েছিল, কারণ আমরা চাইছিলাম রাজ্যের মানুষের কাছে একটা বার্তা যাক ঐক্যের। আমাকে সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করলেন কি হচ্ছে, কে কোথায় লড়বে, কি হবে। আমরা বললাম যেমন দর্জি কাপড় সেলাই করে ওই রকম আমরা ঐক্যটাকে সেলাই করছি, স্টিচিং টুগেদার। কঠিন কাজ, দুটো হাতা সমান হতে হবে, ঝুল ঠিক হতে হবে, কলার ঠিক হতে হবে, আবার ট্রায়াল দিতে হবে, কঠিন কাজ তো, কিন্তু সেটা আমরা করছিলাম ধৈর্য ধরে। প্রথম সমস্যা ছিল কংগ্রেস বলছিল গত বিধানসভা আপনারা জানেন আইএসএফ থাকলে আমরা থাকবো না, আর আইএসএফ বলছিল কংগ্রেস থাকলে আমরা থাকবো না। আমরা বললাম এটা দেশের নির্বাচন, গোটা দেশ, পার্লামেন্ট, মোদীকে দিল্লির গদি থেকে সরালে, আর ওরা কি বলছে শুধু মোদী না, একটা ব্যক্তি না, ব্যক্তি হলে তো মমতা ম্যানেজ করে নেয়, যেমন বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছিল, যেমন আদবানির মানসপুত্রী হয়েছিল, যেমন এখন সেদিন বলেছে, কালকে বলেছে না মাছ রান্না করে খাওয়াবো মোদীকে, ওটা ভালো পারে। আরএসএস কেও মিষ্টি পাঠায়, ফল পাঠায়, এটা নীতির কথা, রাজনীতির কথা। তা আজকে গোটা দেশে এই যে বিজেপির হাওয়া পাতলা হলো, এখন আর 400 বলছে না, কি করে হলো? সিপিএমের জন্য, আইএসএফ এর জন্য, টিএমসির জন্য, আমার জন্য, নওশাদ সিদ্দিকীর জন্য, অভিষেকের জন্য, কোন একটা ব্যক্তি, কোন একটা দল? গোটা দেশের মানুষ এদেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায়, এদেশের ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখতে চায়, এদেশের সংবিধানকে বাঁচিয়ে রাখতে চায়, এদেশে আইনের শাসন চায়। এই যে বুলডোজার রাজনীতি হচ্ছে, এই যে লাভ জিহাদের নাম করে ওই যে কে গরু খায় কি ছাগল খায় এই নিয়ে যে মারামারি, মব লিঞ্চিং, 1 লাখকে খুন করলো, জুনেদকে খুন করলো। আর এই যে এখানে গোটা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বলছেন এই ভোটের শেষের দিকে এসে প্রচারে যে মুসলমানরা হচ্ছে বহিরাগত। এটা আরএসএস অনেক আগে থেকে বলছে। আপনার মনে আছে পার্লামেন্টে রাজনাথ সিং এর সঙ্গে আমার ঝামেলা হয়েছিল, সারাদিন পার্লামেন্টে আলোচনা স্তব্ধ ছিল, কারণ আরএসএস এটা বলছিল 1200 সাল কা গুলামি, মানে যখন থেকে মুসলমান এসছে দেশে তখন থেকে নাকি দেশটা গুলাম হয়ে গেছে। এটা ভুল ইতিহাস। আমরা বলি 190 বছরের গুলামি, যখন থেকে ইংরেজ এসছে, পলাশির যুদ্ধ হয়েছে আমাদের পলাশির প্রান্তরে, ক্লাইভের খঞ্জরে, যখন বাঙালির খুনে রাঙা হয়েছে, তখন থেকে আমাদের দেশ পরাধীন হয়েছে। এটা নীতির লড়াই। তাহলে এই ভোটটা শুধুমাত্র সাধারণ একটা নির্বাচন না, এটা হচ্ছে অসাধারণ নির্বাচন। এটা একটা ইডিওলজিক্যাল ফাইট, মতাদর্শের লড়াই। সেই মতাদর্শ কার সঙ্গে কার? কারণ আরএসএস তার জন্মলগ্ন থেকে বলেছে 3টে শত্রু, 1 মুসলমান, 2 খ্রিস্টান, আর 3 কমিউনিস্ট। আর এই জন্যই কখনো নান, কখনো মিশনারিদের উপর হামলা হয়। গোটা দেশে মুসলমানদেরকে প্রথমে বলল বাংলাদেশি, তারপরে বলল রোহিঙ্গিয়া, তারপরে বলল জেহাদি, এখন বলছে বহিরাগত, 2য় শ্রেণীর নাগরিক করতে চায়। তাহলে পার্লামেন্টের নির্বাচন মানে দেশের নীতি নির্ধারণ।
দেশের নীতি নির্ধারণ যখন হবে তাহলে নীতিগতভাবে অনেককে এক কাজটা হতে হবে। কংগ্রেসের সঙ্গে আমাদের অনেক বিরোধ আছে, অনেক লড়াই লড়েছি আমরা, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে, কারণ দুটো আলাদা মত আলাদা পথ। স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীবাদের সঙ্গে মার্ক্সবাদীদের ঝগড়া ছিল। কি নিয়ে ঝগড়া? দেশটা স্বাধীনতা লড়াই হবে, অহিংস পথে হবে না সহিংস পথে হবে। কিন্তু লক্ষ্য যদি এক থাকে, পথ যদি আলাদা হয়, তাও কোথাও না কোথাও গিয়ে মিলবে এক জায়গায়। তাহলে লক্ষ্যটা ছিল ইংরেজকে তাড়ানো, দেশটাকে স্বাধীন করা। আর আরএসএস এর বিরুদ্ধে, কারণ আরএসএস মনে করত ইংরেজ এসে মুসলমান শাসন থেকে মুক্তি দিয়েছে, মুঘল শাসন থেকে মুক্তি দিয়েছে, সিরাজউদ্দৌলা শাসন থেকে মুক্তি দিয়েছে, এই জন্য ইংরেজের গোলামি করতে হবে। এই জন্য আরএসএস কখনো স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি। আর আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, মত পথ দিয়ে তফাৎ ছিল। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। এই যে আমি যদি ঘটকপুরে যাই, মোড়ে ঘটকপুর বাজারে, তাহলে বাসন্তী দিক থেকে আসছে, সোনারপুর দিক থেকে আসছে, তাহলে কলকাতার দিক থেকে আসছে, ভাঙড়ের দিক থেকে আসছে। পথ আলাদা হতে পারে, কিন্তু যদি লক্ষ্যটা থাকে ঘটকপুরে পৌঁছবো, তাহলে সেখানে একটা জায়গায় মানে যে চৌরাস্তায় গিয়ে তো মিলবে। তো এজন্য আমরা বলেছিলাম গোটা দেশে বিজেপি বিরোধী শক্তিকে এক কাট্টা করতে হবে। এই জন্য ইন্ডিয়া ব্লক হলো। তখন মিডিয়া আর আরএসএফ চিৎকার করলো, কেন ইন্ডিয়া ব্লক? আমরা বললাম, কারণ দেশটাকে বাঁচাতে হলে সবাইকে এক কাট্টা হতে হবে। আচ্ছা ধরুন এই খোদা না খাস্তা দিয়ে আগুন লেগে যায়, গরমকালে তো হয়তো আগুন লাগে, দমকল আসতে দেরি হয়, পুলিশ আসতে আরো দেরি হয়। পুলিশ যদি টাকা কামাই টামাই না থাকে তাহলে আসে না, অনেক পরে আসে। তাহলে প্রথমে তো পাড়ার ছেলেরা সব নেমে যায় আগুন নেভাতে। ডানপিটে কিছু ছেলে থাকে, যান পরোয়া না করে পানি জল যাই বলুন নিয়ে চলে আসে। তখন কি কেউ বিরোধ করে যেটা কে পানি বলছে আর কে জল বলছে, ঝগড়া করে এটা নিয়ে? তখন কি কেউ বলে কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ, কে তৃণমূল, কে বিজেপি, কে মহামেডান, কে ইস্ট বেঙ্গল, কে মোহনবাগান? তখন দেখতে হয় কারা আগুন নেভাচ্ছে। এই যে শুভা প্রসন্ন, মমতার ঘনিষ্ঠ নেতা, বুদ্ধিজীবী, ছবি আঁকে, বুদ্ধিজীবী বলি না, কাকে ছবি আঁকতো, সে কি বললো? আরে ওরা পানি বলে, আমরা জল বলি। তাহলে এটা হচ্ছে আরএসএস এর রাজনীতি, তৃণমূল করছে, মানুষকে ভাগ করছে, কে জল বলে কে পানি বলে। আরে গরমকালে পানির দরকার হোক, জল দরকার হোক, পিয়াসার তৃষ্ণার্তকে জল দিতে হবে, পানি দিতে হবে, কিন্তু এরকম ভাগ করে। আমি আরো উদাহরণ দেবো এরকম ভাগাভাগি। তাহলে আমরা ভাগ করি, ওই যে বললাম পথ আলাদা, আমরাও ভাগ করি। কি ভাগ করি? যদি আগুন লাগে দেখতে হয় কে জল পানি নিয়ে এসছে বালতিতে, লোটায়, বদনায়, ড্রামে আগুন নেভাচ্ছে, আর কে কেরোসিন তেল নিয়ে এসছে, পেট্রোল নিয়ে এসছে আগুনটাকে বাড়াতে, আগুনটাকে জ্বালাতে। আজকে গোটা দেশে আগুন লেগেছে, এই জন্য ইন্ডিয়া ব্লকে কংগ্রেস আর বামফ্রন্ট আমরা একসঙ্গে হয়েছি, কারণ আগুনটাকে নেভাতে হবে। প্রথম আগুন নিচ্ছে। এই রামনবমীর সময় দেখেছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অধীরবাবুর এলাকায় বিজেপি আর তৃণমূল মিলে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো। গত বছর রামনবমীতে রিসরায়, হাওড়া শিবপুরে মমতা ব্যানার্জি নিজে বললেন, আমি পুলিশকে 1 ঘন্টা বলেছিলাম একটু লাগতে দাও, কারণ প্রয়োজন। কিন্তু বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান না, মুসলমান বিরুদ্ধে হিন্দু না, হিন্দু মুসলমান মিলে চোর চোরটাদের তাড়ানোর জন্য এক কাট্টা হচ্ছে। এই জন্য আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো। গত 2 বছর ধরে লড়াই করেছি। কেন বললাম? তো পুলিশের কাজ, তো পুলিশ চোর ধরে। এখানে মিথ্যা মামলা দেয়, বামপন্থী কর্মীদের বিরুদ্ধে দিয়েছে, আইএসএফ কর্মীর বিরুদ্ধে দিয়েছে, তৃণমূলের ছেলেপুলেদের বিরুদ্ধে দেয়, মিথ্যা মামলা দেয়। আর চোরদের পাহারা দেয়, গুন্ডাবান্ধাদের পাহারা দেয়। আর বিশেষত এই সন্দেশ খালি থেকে ফলতা পর্যন্ত উত্তর 24 পরগনা, দক্ষিণ চব্বিশ বিস্তীর্ণ অঞ্চল লুটের জায়গা হয়েছে, লুটেরাদের জায়গা হয়েছে তৃণমূলের আমলে। কারণ পুলিশ তার সঙ্গে আছে। বাংলার পুলিশের লজ্জা। ভোটের সময় আমরা বললাম কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের পুলিশ থাকবে না। লজ্জা নয়, তাদেরকে আমরা পুষ্টি টাকা দিয়ে, কিন্তু কাজের সময় বলছি না, তোমাকে দিয়ে হবে না, বিএসএফ আসবে, সিআরপিএফ আসবে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসবে। একটা খুন হলে লোকে বলে সিবিআই চাই। কেন সিআইডি নয়? কেন রাজ্যের পুলিশ নয়? কেন কলকাতা পুলিশ নয়? কেন ডিডি নয়? কারণ ধর্ষণ খুন যত হয়েছে মমতা ব্যানার্জি সব পুষিয়ে দিয়েছে। এমনকি 5 জন পুলিশ খুন হয়েছে এই তৃণমূলের হাতে। তার মধ্যে কলকাতা পুলিশও খুন হয়েছে গার্ডের নিচে।
কলেজ নির্বাচনের সময়, কিন্তু আজ পর্যন্ত কোনো অপরাধী শাস্তি পায়নি। পুষিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। যারা খুন করেছে তাদেরকে এই মাথায় নেচেছেন। তাহলে পুলিশ খুন হলেও আমরা বলি ইনসাফ চাই, ন্যায় চাই, বিচার চাই। আর পুলিশ খুন করলেও আমরা বলি ইনসাফ চাই, ন্যায় চাই, বিচার চাই। এই পঞ্চায়েত নির্বাচনে কত মারামারি খুনোখুনি হলো। বাংলা পুলিশের আরেকটা লজ্জা, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি বললেন যে বেঙ্গল পুলিশ চলবে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চলবে না, কলকাতা পুলিশকে দিয়ে করতে হবে। বাড়ি দিলেন না এলাকাটা। তারপরে নিজে পুলিশ মন্ত্রী স্বীকার করলেন তো যে পশ্চিমবঙ্গের পুলিশ অপদার্থ, খুন খারাপে আটকাতে পারছে না, দাঙ্গা হাঙ্গামা আটকাতে পারছে না। এবার কলকাতা পুলিশকে বলছি, এখানে অনেকে আছে, ইউ হ্যাভ টু রিডিম ইউর প্রেস্টিজ। তোমারও মান মর্যাদা চলে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে রাতে থানায় তৃণমূলের গুন্ডা বদমাইশ এসে মিটিং করবে, রাতের অন্ধকারে আমাদের ঝান্ডা খুলে নেবে, আর পুলিশকে দিয়ে ভয় দেখাবে আর মিথ্যা মামলা করবে। এইখানে আমি বসেছিলাম, আইএসএফ এর কর্মী এসে আমাকে বললো আমরা আপনার জন্য কাজ করতে চাই, আপনাদের জন্য, কিন্তু পুলিশের ঝামেলাটা দেখে নেবেন তো। কেন বলবে? তার মানে গণতন্ত্র নেই? কেন গণতন্ত্র নেই? এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি দুটো পায়ের উপর দাঁড়িয়ে আছি, তাই তো? একটা পা হলে অসুবিধা হতো, হয় না? অসুবিধা হতো। এরকম আমাদের দেশ দাঁড়িয়ে আছে দুটো পায়ের উপর। সংবিধান ঠিক করে দিয়েছে, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেকুলার ডেমোক্রেসি। তাহলে আরএসএস কি করলো? মোদীকে গুজরাটে মুখ্যমন্ত্রী করলো 2 দশক আগে। তারপর গণহত্যা হলো, ওই যে বিলকিস বানু কেস জানেন, ওই যে কংগ্রেসের এমপি এহসান জাফরিকে পুড়িয়ে মারলো, ওই যে কুতুবুদ্দিন আনসারিকে আমি নিয়ে এসে পাকসা কেসে 3 জেলায় রেখেছিলাম, ওখানে যখন থাকতে দিচ্ছে না। কেন? কারণ ওটা বিজেপি, আরএসএস বললো এটা হচ্ছে হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা রূপায়িত হচ্ছে। রাজস্থান গুজরাটের বর্ডারে আমি নিজে গিয়েছি, সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল ওয়েলকাম টু হিন্দু রাস্তা ল্যাবরেটরি, যাতে ধর্মনিরপেক্ষতার নীতি কিভাবে শেষ করা যায় মোদীকে দিয়ে সেটা করিয়েছিল। আর মমতাকে দুর্গা সাজিয়ে তৃণমূল কংগ্রেস ভেঙে পশ্চিমবঙ্গে গণতন্ত্র কিভাবে শেষ করা যায় তার ল্যাবরেটরি তৈরি করেছিল। ওই যে পঞ্চায়েতে ভোট দিতে দেবে না, পোলিং এন্ট্রি দেবে না, পোস্টার লাগাতে দেবে না, মুখে লুকোফাস লাগিয়ে রাখো মমতা বলেছিল, ঝান্ডা লাগবে না, এমনকি কে কোথায় পোস্টার লাগাচ্ছে সেটাও পারবে না। পুলিশকে দিয়ে হাজার হাজার মিথ্যা মামলা, 85,000 বাম কর্মীদের এসে মিথ্যা মামলা করেছে। ওই যে অনুব্রত বলতো না পানি কেস দিয়ে দে, গাঁজা কেস দিয়ে দে, কেন বলতো? আর পুলিশ সেটা করেছে। হাইকোর্টে আমরা গিয়েছি, হাইকোর্ট থেকে অর্ডার বার করেছি, গত বছর এপ্রিল মাসের পর থেকে কোন পুলিশ অফিসার যদি এনডিপিএস কেস দেয় তাকে হাইকোর্টে ডেকে নিয়ে গিয়ে আমরা কান মলা খাওয়াবো, তারপর থেকে আর এনডিপিএস কেস দেয় না। যদি দেয় সোজা কথা আমাদেরকে বলবেন। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হাজার হাজার ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছে, পুলিশ শাস্তি পাবে। আর যে বলেছিল গাঁজা কেস দাও সে এখন তিহার জেলে আছে, অনুব্রত মণ্ডল। তাহলে এই যখন লড়াই, তখন আমরা বললাম সবাই এক কাজটা হোক, সেই চেষ্টাই করেছিলাম। কংগ্রেস একটা পুরনো দল, গোটা দেশে লড়ছে, এখানেই আমাদের একমত যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাংবিধানিক ব্যবস্থা। দেশে আগুন লেগেছে, আগুন নেভানোর জন্য চলে একসঙ্গে হোক। যেমন গ্রামে আগুন লাগলে কেউ দেখে না কে কোন দল করে, কে বিয়ে বাড়িতে ডেকেছে, কে ডাকেনি, সেরকম দেশে আগুন লাগলেও এগুলো দেখার কথা নয়, কে কাকে ডেকেছে, কে কাকে ডাকেনি, তখন সবাইকে এক কাজটা হতে হয়। পশ্চিমবঙ্গে আমরা বললাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়বো। আইএসএফ গত বছর ব্যাঙ্গালোরে যখন মিটিং হলো ইন্ডিয়া ব্লকে, আপনারা সবাই জানেন, আমাদের লোকজন বলছিল কি হলো, সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জি একসঙ্গে চলে গেলেন, কাগজে মিডিয়া খুব লিখছিল। আমরা বললাম এটা কোনো দেশে নির্বাচনী সমঝোতা না, এক একটা রাজ্যে এক এক রকম অবস্থা, সেরকম হবে। মমতা বলছিল ভোটে আসন সমঝোতা করে নিন, কে নেতা হবে, প্রধানমন্ত্রী হবে ঠিক করে নিন। আমরা বলেছিলাম নেতা না, দেশে এখন নীতি দরকার, নেতার অভাব নেই, পাড়ায় পাড়ায় নেতা আছে, নীতির দরকার। দ্বিতীয় বলেছিলাম কোন জাতীয় স্তরে আসন সমঝোতা হবে না, এক একটা রাজ্য, মণিপুর একরকম, কেরালা একরকম, বিহার একরকম,
মহারাষ্ট্র আর একরকম, গুজরাট আর একরকম, পশ্চিমবঙ্গ আর একরকম, সেখানকার বাস্তবতা অনুযায়ী আসন সমঝোতা হবে। সবাই মেনে নিল। আইএসএফ তখন কি বলল, যারা এখানে আইএসএফ করেন তাদেরকে বলছি পরিষ্কার, আগে কখন আমি বলিনি, মিডিয়াতে গিয়ে বলল যারা ইন্ডিয়া ব্লকে থাকবে তাদের সঙ্গে আমরা থাকবো না, চাপ পাবো। কংগ্রেস বলছিল আইএসএফ থাকলে আমি আসবো না, আইএসএফ বলছিল কংগ্রেস থাকলে আমি আসবো না। দুজনকে বোঝানো হলো যেটা দেশের নির্বাচন চলে একসঙ্গে যাই, বলে ইন্ডিয়া ব্লকে যদি কেউ থাকে, আরে বাবু ইন্ডিয়া ব্লক দেশের জন্য হচ্ছে, কেন বললে? একেবারে টেলিভিশন চ্যানেলে বসে বললো। কারা বলছিল? আরএসএস সবচেয়ে বেশি ভয় পেয়েছিল প্রথমে, আরএসএস বিজেপি। তখন তারা এনডিএ তৈরি করার চেষ্টা করলো নতুন করে। মোদী বললেন, মমতা ভয় পেয়েছিল, বললো সীতারাম ইয়েচুরি সব ঠিক করে নিচ্ছে, রাহুল গান্ধী সব ঠিক করে নিচ্ছে। নীতিশ কুমার ইন্ডিয়া ব্লক থেকে চলে গেল, মমতা ব্যানার্জি ট্রেন থেকে নেমে গেলেন। আমি সেই দিন নওশাদ সিদ্দিকী বলেছিলাম, এসব কথা কেউ বলে যে দেশের রাজনীতিতে কে কোথায় যাবে, পার্লামেন্টে, দিল্লিতে দেশ বাঁচানোর জন্য, তার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক হবে? পশ্চিমবঙ্গে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি, আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ব। তারপরে দাঁড়িয়ে যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফ এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমান বাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালামও হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে এসে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল? আমি তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী, যাদের সঙ্গে কথা বলছিলাম। তো মাঝখানে এমন শক্তি ছিল, এই যে ইলেকট্রাল বন্ড দেখেন না, কোটি কোটি টাকা, এই যে খবরের কাগজ টেলিভিশন গুলো রোজ শুভেন্দু, রোজ সুকান্ত, রোজ অভিষেক করছে, কার টাকায়? টেলিভিশন চ্যানেলের স্ক্রিন একটাই মালিক, কোম্পানিরও। আপনিও টিভির মালিক, কিন্তু আপনার টিভির মধ্যে জোর করে স্ক্রিনটাকে ভাড়া নিয়ে নিয়েছে অর্ধেকটা বিজেপি, অর্ধেকটা তৃণমূল। আর সেখানে দাঁড়িয়ে রোজ দেখাচ্ছে বাইনারি, বিজেপির সঙ্গে তৃণমূলের ঝগড়া হচ্ছে। মাঠে ময়দানে লড়াই কি হচ্ছে আপনারা মুর্শিদাবাদে দেখেছেন, 3 দফার ভোট দেখেছেন, 4 দফার ভোট দেখেছেন, কৃষ্ণনগরে দেখেছেন, রানাঘাটে দেখেছেন, বর্ধমানে দেখেছেন, দুর্গাপুরে দেখেছেন, আসানসোলে দেখেছেন, বোলপুরে দেখেছেন, বীরভূমে দেখেছেন। তার সঙ্গে কার লড়াই হচ্ছে? এটা কি পাড়ার করতলার ঝগড়া? কোথায় বিজেপি? বিজেপি নিজে মনে করছে পাতলা হয়ে গিয়েছে। গোটা দেশে লড়াই হচ্ছে, মিজোরামে, মণিপুরে, আসামে, বিহারে, মহারাষ্ট্রে, গুজরাটে, কারণ দেশের নির্বাচন। মমতা এখানে বলছে আমি ইন্ডিয়া ব্লকের নাম দিয়েছিলাম, আর তিনি আগেই নিজের ভাইপোকে বাঁচানোর জন্য ইন্ডিয়া ব্লক থেকে নেমে গেছেন। এখন কালকে আবার বলছেন। আমি বললাম, সেদিন বলেছিলাম, আইএসএফকে বলেছিলাম, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে দেখো বাবু, হাওড়া থেকে যখন কোনো ট্রেন ছাড়ে দিল্লির জন্য অনেক লোক ওঠে। আমি তো টিটি নই, সবার টিকিট আমরা চেক করি না প্যাসেঞ্জার হিসেবে, কিন্তু সবাই দিল্লি যায় না। কেউ বর্ধমানে নেমে যায়, কেউ আসানসোলে নেমে যায়, কেউ ধানবাদে নেমে যায়, কেউ পাটনায় নেমে যায়। তো মমতা ব্যানার্জি এরকম যেই বাংলা সীমানা পেরিয়েছে উনি শুরু করে নেমে গিয়েছেন। তাহলে আমি কি করবো? সে তো নিজে নেমে গেল। কেন নামলো? কারণ ভাইপোকে সিবিআই এর চার্জশিট থেকে বাঁচাতে হবে। এই তৃণমূলের নেতারা যারা মস্তানি করছে তাদেরকে বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি কারোর জন্য না, নিজের ভাইপো আর ভাইপো বউয়ের জন্য। সোনা পাচার কাণ্ড, চন্দন কাঠ পাচার, জঙ্গল সাফ করে দেওয়া, সমস্ত রকমের স্কিমের টাকা চুরি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, আর এই সব টাকা কিভাবে ভাইপো আর ভাইপোর বউয়ের অ্যাকাউন্ট থেকে বিদেশে গিয়েছে সব ডকুমেন্ট ইডি সিবিআই কে দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। হেমন্ত সোরেন জেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়াল জেলে, আর এখানে চার্জশিট থেকে অভিষেক ব্যানার্জির নাম বাইরে আসছে। আমি যখন বললাম প্রেস কনফারেন্স করে, বক্তৃতা করে, যে ফরাসি
ব্রিটিশ মালয়েশিয়ান বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে পাঠিয়েছে। আমার ঘরে পুলিশ আর তৃণমূলের অভিষেকের লোকজন কতগুলো ওই কালীঘাটের ব্রিজের উপর বসে থাকে না খদ্দেরের জন্য, হ্যাঁ, এখন তাদেরকে বলতে হয় কি, বলে না আপনি তো ওসব বলতে পারবেন না, বলে না কি বলতে হয়, হ্যাঁ, সেক্স ওয়ার্কার, যৌন কর্মী, তাদেরকে পাঠিয়ে দিল ধর্ণা দেওয়ার জন্য। আর আমার কাছে একটা চিঠি পাঠালো অভিষেক ব্যানার্জি যে মানহানি মামলা করবো 275 পাতার। আলাম ওটা দিয়ে বাচ্চার গুঁড়ো ফেলা যাবে না, এমন ভাবে লেখা ছিল। বললো আপনাকে প্রেস কনফারেন্স করে কাগজে ওই জায়গায় বলতে হবে যেখানে আপনি বলেছেন। আলাম যার মান নেই তার আবার হানি কি করে হয়? আজ পর্যন্ত মামলা করেন, করতে পারে না। আমি চেয়েছিলাম মামলা করুক, তাহলে হাইকোর্টে গিয়ে এটা ইডি সিবিআই জমা দিচ্ছে না, আমি বলতাম হুজুর দেখুন এই ডকুমেন্টস আছে, সাহস হয়নি। কিন্তু পেছনের দরজা দিয়ে বিজেপি আর তৃণমূল তারা কলকাঠি নাড়লো যে অভিষেকের বিরুদ্ধে যাতে কেউ লড়াই না করে। বিজেপি ছাড়লো, ক্যান্ডিডেট ছিল না। আর নওশাদ সিদ্দিকী বললেন আমার পারিবারিক অসুবিধা আছে, আমার ব্যক্তিগত অসুবিধা আছে, আমি স্বীকার করি না, থাকতেই পারি। আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম আমার তো পরিবারের সঙ্গে কথা বলতে হয়েছে, আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে। সে বললো আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা তখন তো জানাবো না, আমরা আলোচনা করে যাচ্ছি। অন্যদিকে 22টা আসন, আলাম পাগল নাকি, 42টা আসনের মধ্যে 22টা আসন, সেখানে কেটে বললো 17টা, তাহলে নট সো সিরিয়াস। বিমানদা বললেন 17টা আসন, তাহলে কংগ্রেসকে কি দেবো, বামফ্রন্টকে কি দেবো 42টার মধ্যে? এটা তোমরা প্রথমবার লড়ছো, এটা জানা দরকার। এই প্রথম বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে পার্লামেন্ট নির্বাচনে আসন সমঝোতা করেছে, এই প্রথম বামফ্রন্ট অন্য কোন দলের সঙ্গে আসন সমঝোতা করেছে, নাহলে আমরা 42টা আসনে 42টায় লড়ি বরাবর। তাহলে সেখান থেকে আমাদের কংগ্রেসকে ছাড়তে হবে। ওরা বললো 10, 12টা, 14টা চেয়েছিল, 12টা বললো, আমরা বললাম 10। বাকিটা বামফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বললাম, আমি ওকে সরাসরি জানালাম লিখিতভাবে। বিমানদা বললেন লিখিতভাবে, ওরা লিখিতভাবে দিয়েছিল 8টা আমাদের দিতেই হবে। সত্যি কথা, লাস্টে আমরা বললাম দেখো তুমি ডায়মন্ড হারবারে লড়ো আর 4টি আসন আমাদের কাছ থেকে নাও, সিপিএম দেবে নিজের কোটা থেকে, তোমাদের পছন্দ মতো লিস্ট যে 8টা দিত তার মধ্যে থেকে 4টে দেবো। তাহলে 5টা হলো। বিকাশ বাবুকে বিশ্বাস করো, বিকাশ বাবু কথা বললেন, বিকাশ ভট্টাচার্য কথা বললেন। আচ্ছা এটা কোনো আবদার হতে পারে? এই যে আমরা সৃজনকে ক্যান্ডিডেট করলাম, ছাত্র আন্দোলনের নেতা, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে, গড়ে পিঠে তৈরি করেছি, আমাদের কাছে সবাই সমান। আমার কাছে আমরা বেশি দিন রাজ্যে থাকবো না, কিন্তু এই রাজ্যটাকে রক্ষা করতে হবে, চোরদেরকে তাড়াতে হবে, দুষ্টদেরকে শাস্তি দিতে হবে, আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে, আমাদের উন্নয়ন ফিরিয়ে আনতে হবে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের রাস্তাঘাট, নিকাশি, হাসপাতাল সব ঠিক করতে হবে। তারা করবে। এই জন্য মীনাক্ষী, এই জন্য সৃজন, এই জন্য প্রতিকূল, এই জন্য নওশাদ সিদ্দিকী, এরকম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেখলে আমার চোখ উজ্জ্বল হয়ে যায়। এরকম 100, 200, 300 আমাদের নতুন কর্মী নেতা দরকার, যারা আমরা চলে যাব কিন্তু আমাদের এই ব্যাটনটা ধরবে, রিলে রেস এটা আখির হাতে দিয়ে যায়। এরকম আমি নিজে মনে করেছিলাম নওশাদ সিদ্দিকীকে। আমরা এই যে নেতৃত্ব তৈরি হচ্ছে, যৌথ নেতৃত্ব, তার মধ্যে অনেক যোগ্য, মার্জিত, শিক্ষিত, যুক্তি গর্ব হয় বিধানসভায় যখন সে কাজ করে। এখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, এখানে তাকে আটকাচ্ছিল। যখন জেল দিল, প্রথম কলকাতার বুকে রাজনৈতিক মিছিল, প্রথম বামফ্রন্ট, আইএসএফ এবং কংগ্রেস। তার আগে কংগ্রেস কোনদিন আসেনি, নির্বাচনের সময় আসতে চায়নি। আমরা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে এখান থেকে অনেকে গিয়েছিল, আইএসএফ থেকে, আমরা মৌলালি থেকে মিছিল করলাম, রামলীলা ময়দান থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত। কংগ্রেস এলো, আমরা বললাম এটা গণতন্ত্র বাঁচানো। যেদিন নওশাদ সিদ্দিকী জেল থেকে বেরোলো, আমি সেখানে গিয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে দেখলাম যে সে লড়ে ফিরছে। সে নির্বাচনে নাও দাঁড়াতে পারত। আমাকে একজন জিজ্ঞেস করলাম, একটু বেশি কথা বলবো না, আমি সাফ সাফ কথা বলে, আপনি জানেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই সৌগত রায়, এই কাকলি যখন টাকা নিয়েছিল বলেছিলাম না এরা চোর, বলেছিলাম বিজেপিকে সরাসরি বলেছিলাম দাঙ্গাবাজ,
নোটবন্দির সময় বলেছিলাম মোটা ভাই আর শুভেন্দু সবচেয়ে বেশি টাকা কামিয়েছে, এজন্য अमित शाह और ममता ठीक করেছিল মোহাম্মদ সেলিম যাতে পার্লামেন্টে না আসে। আমি বলেছিলাম পার্লামেন্টে आप अगर संसद में बोलने नहीं दोगे हम सड़क से बोलेंगे लेकिन हम बोलेंगे। গত 5 বছর ধরে আমরা ধাপে ধাপে লড়াইটা সংগঠিত করেছি। ছাত্র, যুব, শ্রমিক, মহিলা, কৃষক, ক্ষেত মজুর, শিক্ষক, যারা অবসরপ্রাপ্ত, যারা ছোট ব্যবসায়ী, কারবারি, সবাইকে জড়ো করছি। কঠিন কাজ, কঠিন কাজ। এখানে যারা মুরগি পোষে দেখবেন, আমি ছোটবেলায় দেখতাম চাপ হয় না, এমনি ঝুড়ি না, একটু উঁচু ঝুড়ি হয়। মুরগি ছোট ছোট বাচ্চা হয়, তখন সেই বাচ্চাগুলোকে যদি ঝুড়ির নিচে রাখতে চান, দুটোকে ঢোকান, একটা ওদিকে বেরিয়ে যায়, আবার চারটাকে ঢোকান, একটা ওদিকে বেরিয়ে যায়, হয় না? এই সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলাম, একজন পুরুষ হয়ে বাইরে। আমি মুরগির বাচ্চা বলছি না, বড় নেতা। আমাদের সংযুক্ত মোর্চা করেছিলাম, তার একমাত্র এমএলএ। এই ভাঙড়ের শুধু নয়, আমাদের বাংলার মানুষের ভবিষ্যতের কল্পনার মধ্যে যাদেরকে তারা দেখতে পায় নেতা হিসেবে, তার মধ্যে ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী লোকে মানেন। কিন্তু মুশকিল কি জানেন তো, এই যে টেলিভিশন চ্যানেলগুলো দেখছেন না, আমি আমাদের বলি, সৃজনকেও বলি, মীনাক্ষীকেও বলি, ওকেও বলেছি, আবারও বলছি, মিডিয়া কি করে জানেন তো, আমার যে সাইজ তার থেকে বড় জামা সেলাই করে সাইনবোর্ড করে লাগে, আর তারপরে আপনাকে মাল্টি জিমে গিয়ে প্রতিদিন ওই জামা ফিট করার জন্য নিজের মাসলটাকে বাড়াতে হবে। জীবন শেষ হয়ে যাবে কিন্তু ওই জামা গায়ে ফিট হবে না। বোঝা গেল? समझदारों के लिए सारा काफी है, समझदारों के लिए सारा काफी है। আর এই জন্য এদেরকেও বলি, সৃজনকেও বলছি, তোমার যা সাইজ সেই জামা, সেই সাইজের জামা কেন। টেলিভিশন চ্যানেল আর মিডিয়া তোমাকে যদি বেশি বড় সাইজের জামা করে দেয়, ওটা তোমার জামা ফিট হবে না। তাও জামা সামলে নেওয়া যায়, কিন্তু বিজেপি তৃণমূল কি করে জানেন, দামি জুতো বেশি বড় সাইজের, আপনার যদি 9 নম্বর সাইজের জুতো হয়, সে 14 নম্বর সাইজের জুতো আপনাকে দিতে পারে, কিন্তু আপনি পা গলাতে পারবেন, কিন্তু হাঁটা বন্ধ হয়ে যাবে, ছোটা তো বন্ধ হয়ে যাবে। সেজন্য নিজের সাইজের জুতো রাখা উচিত। পরিষ্কার কথা, এটা নতুন প্রজন্মকে সবসময় শেখান। তারা অনেককে আমরা দেখেছি, দুঃখে নিয়ে বলছি, যন্ত্রণা নিয়ে বলছি, এই জন্য আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু এটা আবার আমি মনে করি এটা সাময়িক বিচ্ছেদ। চলার পথে আপনি যখন একসঙ্গে যান, আপনার জীবনে অনেক রকমের বন্ধু তৈরি হয়। একদলকে বলে ওকেশন। যেমন ধরুন হঠাৎ করে আপনি ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন, একজন কো প্যাসেঞ্জার সঙ্গে আছে, তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় না, তার সঙ্গে মোবাইল নাম্বার নিয়ে নেন না, সে কোনো বিয়ে বাড়িতে দেখা হয়ে গেল, হয় না? ওকেশন। আর একটা বন্ধু হচ্ছে সিজন। এই যে ভোটের লড়াই হচ্ছে, যারা সবাই চলে আসছে এই সিজনে, আবার দেখা যাবে একটা সিজনে নেই, পরের সিজনে আছে, যেমন ফসল এক একটা সিজনের, তাহলে সিজনের হয়। আর একটা বন্ধু হয় রিজনে, যুক্তি দিয়ে। রাজনীতিতে বন্ধু হয় যুক্তি দিয়ে, রাজনীতি দিয়ে, মতাদর্শ দিয়ে, আদর্শ দিয়ে। মতের মিল হয়, আবার মতের অমিলও হয়, আর সেটা রিজনটা একসঙ্গে হয় যদি লক্ষ্য এক থাকে। লক্ষ্য যদি বিজেপিকে তাড়ানো হয়, লক্ষ্য যদি তৃণমূলের লুটটাকে বন্ধ করা হয়, তাহলে একদিন না একদিন আবার পথের মিল হবে। এই জন্য কোনো মনোমালিন্য নয়, কোনো ঝগড়াঝাটি নয়। আজও দাঁড়িয়ে পুলিশ যদি আইএসএফ কর্মীদের উপরে মিথ্যা মামলা করে, মোহাম্মদ সেলিম সবার আগে থাকবে, সব মানুষকে নিয়ে সেই পুলিশের উপরে। ওটা গণতন্ত্রের কথা। আর যদি মিথ্যা লাঞ্ছনা হয়, সিপিআইএম তার উকিলদেরকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। যখন এখানে গুলি চলেছে, যখন এখানে মানুষ খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময়, পুলিশের উপস্থিতি যখন গুলি চলেছে, আমরা আক্রান্ত, সেভ ডেমোক্রেসি আমরা পাঠিয়েছি। আমি নিজে বলেছি চলো যাব, রাজি হয়নি। যখন জেলে এই তুষার ঘোষ আমাকে বারবার বলেছে আপনি চলুন, একটা ভাঙড়ে মিটিং করতে হবে, আমি বললাম না, আমাদের আইনজীবীরা লড়ছে, ওকে মুক্ত করব, তারপরে ভাঙড়ে যাব। কারণ আমি চাইনি সিপিআইএম এবং আইএসএফ আলাদা করে মিটিং করুক। তুষারদা বলেন আইএসএফ সিপিআইএম একসঙ্গে মিটিং করবে।
আনলাম, জেল থেকে নিয়ে তারপরে যাব। এবং ও বেরোবার পরে আমি প্রথম কথা বললাম, ভাঙড়ে যাব, আমরা একসঙ্গে সমাবেশ করব। আইএসএফ রাজি হয়, আইএসএফ রাজি হয়নি। কেন হয়নি? আমি এখনো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, আমি কোনো মোটিভও দিচ্ছি না। আসলে কি জানেন, রাজনীতিটা, আমি বাচ্চা কাচ্চাদের বলছি, 100 মিটারের দৌড় না, স্কুলে হয় না স্পোর্টস, 100 মিটার, অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, প্রাইজ পায়, ওখানে সে স্পোর্টস পার্সন হয়ে যায় না। রাজনীতিটা ম্যারাথন, ওটা জীবন ছুটতে হয়, ওটা জীবন বাজি রাখতে হয়, ওটা জীবন লড়তে হয়। এখানে আমার অনেক চাচারা আছেন, অনেক বয়স্ক লোকেরা আছেন, তারা জানেন কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোতে হয়, কত প্রতিবন্ধকতা, কত বন্ধু হারাতে হয়, কত লাঞ্ছনা সহ্য করতে হয়। কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ জমানায়, কংগ্রেস জমানায় আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে, ভূমিগত হয়ে কাজ করতে হয়েছে, নাম পাল্টে কাজ করতে হয়েছে। কিন্তু এটা হচ্ছে লম্বা লড়াই। তাহলে 100 মিটার 200 মিটার ছুটে গিয়ে কেউ যদি মনে করে আমি অলিম্পিকের মেডেল পেয়ে যাব, তাহলে হবে না। আমরা 1700 মিটার দৌড়তে চাই, ম্যারাথন দৌড়াতে চাই। এবং আসুন, যারা আমার দিকে হাত বাড়াবেন তাদের দিকে আমরা গলা বাড়িয়ে কোলাকুলি করব। সবাইকে মিছিলে পা মেলাতে হবে না, সবাইকে ঝান্ডা ধরতে হবে না, সবাইকে ইনকাম জিন্দাবাদ করতে হবে না, কিন্তু বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেটা দেখতে হবে। এই যাদবপুর কেন্দ্রে যদি ভাঙড়ে মস্তানি গুন্ডামি করে ভোট লুট না হতো, তাহলে সিপিআইএম, বামফ্রন্ট, লাল ঝান্ডা পার্লামেন্টে থাকতো, আপনাদের প্রতিনিধিত্ব করতো। কি আজার হচ্ছে? আমি কি অনেকক্ষণ ধরে বলে দিলাম? তাহলে আমি শেষ করতে পারি। আমি এখনো ভোট দেওয়ার কথা বলিনি তো। যারা এতটা পথ হাঁটলেন আমার সঙ্গে, ঘামে গরমে, প্রার্থীর সঙ্গে, সাধারণত যেখানে মিছিল শেষ হয়ে যায় তারপরে মিটিং চালানো মুশকিল হয়ে যায়, তবে বাড়ি ফেরার তাড়া থাকে। আবার অনেকে যারা মিছিলে হাঁটেননি কিন্তু আশেপাশে যারা আছেন তারা এসে জড়ো হচ্ছেন। আমি অনেক দিন ধরে মুর্শিদাবাদে ভোটে চলে গেলাম, ভোট ক্যান্ডিডেট ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক কথা আমার বুকের মধ্যে জমেছিল। মিডিয়া বারবার জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম না। আজকে আমি অনেকগুলো কথা বললাম, আরো অনেক কথা বলিনি, সব কথা বলা যায় না, কিন্তু আমি এই ঐক্যের আবেদন জানিয়ে যাচ্ছি। রাজনীতিতে কখনো দেরি হয় না, কোনো জিনিস দূর নয়, কোনো জিনিস ইম্পসিবল নয়। আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা, বিজেপি বিরোধী ভোট কে ভাঙছে, কেন ভাঙছে? আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা, তৃণমূলের কোলে কে দুলছে? আমি বলেছি, যখন বললো যে এত জায়গায় ঘোষণা হচ্ছে, প্রার্থী কেন জানানো হচ্ছে না, আমি বললাম আমরা অপেক্ষা করছি, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে প্রতিকুর রহমান যখন ওরা জানিয়ে দিয়েছে, একদম হোয়াটসঅ্যাপে করে জানিয়ে দিয়েছে যে 5টায় আমাদের সম্ভব নয়, বিকাশবাবুকে জানিয়ে দিয়েছে আমরা 4-5টা আসনে সম্ভব নয়, তার মধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তারপরে আমরা আমাদের এসএফআই নেতা প্রতিকুর রহমানকে বললাম তোমাকে দাঁড়াতে হবে, তাতে অনেক দেরি হয়ে গেছে। তাও লড়ছে। আজকে আমি গেছিলাম সকালে, সন্ত্রাস মুক্ত আমরা করব, সে ফলতা হোক, বজবজ হোক, সন্দেশখালী হোক আর ভাঙড় হোক, বাংলাকে আমরা সন্ত্রাস মুক্ত করব। যদি বাংলাকে সন্ত্রাস মুক্ত না করতে পারি, তাহলে দেশের সন্ত্রাসী আরএসএস কে, বিজেপিকে আমরা তাড়াতে পারবো না। আর এই তৃণমূল বুঝে নিন, দিল্লিতে মাতব্বর আছে, চৌকিদার আছে বলে এর আগে পারো, আমি বলিনি। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন অভিষেক ব্যানার্জির এত সম্পত্তি কি করে বাড়লো, কবে বাড়লো? বললেন 2013-র পর থেকে কেন বাড়লো? তৃণমূল তো তৈরি হয়েছিল 1999 সালে, বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছিলেন আরো পরে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন 99 থেকে, বিধানসভায় জিতে অ্যাসেম্বলিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে 2011-তে। তাহলে সম্পত্তি 2013-র পর থেকে কেন বাড়লো 18,000 গুণ? 2013 পরে কি হয়েছে? কারণ মোদী প্রধানমন্ত্রী হয়েছে। সৈয়া ভাই কোতওয়াল ডার। এখানে আপনার থানার আইসি ওসি যদি মস্তান গুন্ডা বাংলার বন্ধু হয়, তাহলে বেড়ে যায় না? সাপোর্ট বেড়ে যায় না?
ওই রকম দিল্লিতে চৌকিদার যে নাগপুরের দৌলতে, সে হচ্ছে বিজেপি তৃণমূলের ঘনিষ্ঠ, এই জন্য দাঁড়িয়ে এদের সম্পদ বেড়েছে। এই জন্যই অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন জেলে গেলেও চার্জশিট থেকে অভিষেকের নাম বাইরে থাকে। এই জন্য দিল্লি থেকে মোদীকে সরাতে হবে এবং সরবে, লিখে নিন। যারা 400 পার বলেছিল তারা অর্ধেক সংখ্যাও পাবে না পার্লামেন্টের, এটা লিখে নিন। একটা কার দৌলতে? সিপিএমের দৌলতে? তৃণমূলের দৌলতে? আইএসএফ এর দৌলতে? না, মানুষের উপর ভরসা রাখবেন। মানুষ চায় রোজগার, বেকারি সবচেয়ে বেড়েছে। মানুষ চায় খাদ্য, জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি বেড়েছে। কৃষকরা চায় ফসলের দাম, তারা লড়াই করছে আর বিজেপি লুট করছে। সার নিয়ে কালোবাজারি হচ্ছে, কৃষক চায় সস্তায় সার। পেট্রোল, ডিজেল, কেরোসিন তেলের দাম কম হোক, সর্ষের তেলের দাম কম হোক, মূল্য বৃদ্ধি হয়েছে। ওষুধের দাম আরো বেশি বেড়েছে। আর ইলেকট্রাল বন্ডের টাকায় ওইসব কোম্পানির কাছ থেকে বিজেপি আর তৃণমূল খুব কামিয়েছে। এই জন্য মানুষ রেগে আছে। আমরা সেই রাগকে এক জায়গায় আনতে চাই। অনেকে রাজনৈতিক কারণে একসঙ্গে আসলেও অর্থনৈতিক কারণে একসঙ্গে আসতে পারে না। ওই যে বলে না, মেয়েদেরকে বলছে কেন 500 টাকা দিচ্ছে, 1000 টাকা দেবে, বলেছে লক্ষ্মী ভান্ডার দেবে। আরে বাবা, কেউ দিচ্ছে না, কেউ কাউকে দেয় না। যদি মমতা দিত, অভিষেক দিত, তাহলে এত সম্পদশালী হতো, তাহলে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে আর অর্পিতার ফ্ল্যাট থেকে এত টাকা বেরোতো, তাহলে জ্যোতিপ্র মল্লিকের কাছ থেকে এত টাকা বেরোতো, তাহলে অনুব্রত মন্ডলের কোল্ড স্টোরেজ থেকে এত গাড়ি বেরোতো, এত বাড়ির দলিল বেরোতো। আপনাদের হাতে ধার ধরিয়ে দিয়েছে, 500 টাকাটা ধার, আর ভান্ডারটা লুট করেছে তৃণমূল। আমরা বলছি ওই ধারের মায়া থাকবেন না, ওই লুট করা ভান্ডার আমাদের আদায় করতে হবে। বলে কি করে হবে সেলিম ভাই? এখন তো গরম ঘাম হচ্ছে, আমার আখের রসের কথা মনে পড়ে না। আখের রস বিক্রি হয়ে দেখেছেন? হ্যাঁ, কি করে রস বার করে? দুটো এরম লোহার, মনে আছে? হ্যাঁ, টাকা থাকে না, মাঝখানে রসালো আখগুলোকে ঢুকিয়ে দেয়, তারপর একটু চাকা ঘোরাতে হয়, সব রস বেরিয়ে আসে। ওই রকম তৃণমূলের যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যারা রসে টইটম্বুর আছে, দেশি বিদেশি গাড়ি নিয়ে ঘুরছে, ঘরের টাকা মানুষকে না দিয়ে নিজের ঘর উঁচু মাকান বানিয়েছে, মসনাদ বানিয়েছে, এদেরকে ওই মেশিনের মধ্যে ঢোকাতে হবে। আর এই যে অধীর সেলিম জুটি হয়েছে না, বাম কংগ্রেস, এটা হচ্ছে ওই আখের মেশিনের দুটো চাকা। তার মধ্যে যদি পেশাই করা হয়, সব রস বেরিয়ে আসবে। হাততালি দিলে হবে। আচ্ছা, আখের মেশিনে যারা রস ঢোকার জন্য আখ ঢোকায়, তারা কি হাততালি দেয়? কি করে? চাকাটা ঘোরায়। আগামী কয়েকদিন আপনারা একটু চাকাটা ঘোরাবেন, তৃণমূলের সব রস আমরা পাবো। চিট ফান্ডের টাকা, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, বিভিন্ন ভাতার টাকা, সংখ্যালঘুদের স্কলারশিপ স্টাইপেন্ডের টাকা, তপশিলি জাতি ট্রাইবালসদের, আদিবাসীদের হস্টেল ভাতা, বিধবা ভাতা সব আদায় হবে। ওরা বলছে তৃণমূল না থাকলে কে দেবে? বাপের টাকা নাকি দিচ্ছে? মোদী বলে আয়ুষ্মান ভারত, মমতা বলে স্বাস্থ্য সাথী, এদিকে ভাঙড় বলে আমার একটা হাসপাতাল চাই, হেলথ সেন্টারে ডাক্তার নেই, নার্স নেই। ওরা কি বলতে চাইছে? করোনার সময় কবরস্থান পায়নি মানুষ, শ্মশান পায়নি, লাশ ভাসিয়ে দিয়েছে। আজ পর্যন্ত মোদী মমতা বলেনি কত লোক মরেছে। লকডাউন করেছিল, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসবে, মমতা বলল করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না, লাঠি ঝাল দিয়ে পুলিশকে দাঁড় করে দিয়েছিল। ঘরের ছেলে ঘরে ফিরতে পারছিল না, কারখানা বন্ধ, কাজ বন্ধ, অথচ ঘরে ফিরতে পারবে না। কারা লড়েছিল? গোটা দেশে লাল ঝান্ডা শক্তি, রেড ভলেন্টিয়ার, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আজকে দাঁড়িয়ে আপনাদের কাছে আবেদন, সৃজন ভট্টাচার্য হচ্ছে সেই রকম একজন রেড ভলেন্টিয়ার, যে আপদে বিপদে আপনাদের সঙ্গে থাকবে। মুর্শিদাবাদে কিরম ভোট হয়েছে বুঝেছেন তো? আমি ভোট দিতে বলছি না, ভোট করাতে হবে। মাঝখানে তৃণমূল বলবে পুলিশ আছে, আমরা সব ভোট লুট করবো। মন্দবাজি, এটা পঞ্চায়েত নির্বাচন নয়। এই যে রাজ্যের পুলিশদের দেখছেন না, পরিষ্কার কথা, কোনো পুলিশ বুথের মধ্যে ঢুকতে পারবে না, নির্বাচন কমিশনের অর্ডার। বাইরে থাকবে, লাইন ম্যানেজ করবে, আর বাইরেও সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে এখানে ঘোরানো হবে।
একটা বুথেও রাজ্যের পুলিশ ঢুকবে না। সিভিক ভলেন্টিয়ারের কোনো কাজ নয় ভোটের সম্পর্কে। আর তারপরে যদি কেউ মনে করে যে বুথের মধ্যে ঢুকে রংবাজি করবো, মুর্শিদাবাদে দেখেছেন তো, এটা হচ্ছে এরকম কাটতে হয়, আড্ডা দিয়ে গলা ধাক্কাও দেওয়া হয়, গর্দানের মধ্যে চেপে ধরা যায়। जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाए। ওদের দুঃখকুনি বেড়েছে, এখন লোক দেখাবে, গুজব করবে, কিন্তু আপনাদের বলবো একসঙ্গে থাকবেন। যদি ভাগ হয়ে যান তাহলে আবার সন্ত্রাস চেপে পড়বে, আবার পুলিশের মাতব্বরি বেরোবে, আবার ওই ভাড়া করা গুন্ডা বদমাইশরা আসবে। আমি বলি, শাহজাহান যখন ধরা পড়লো অভিষেকের কাছে শওকত মোল্লা আর জাহাঙ্গীর গেল, দাদা আমাদের কি হবে? বলে তোদের কিছু হবে না। বলে আপনি তো শাহজাহানকেও তাই বলেছিলেন, কিন্তু তাকে তো রাখতে পারলেন না। আসলে কি হয় জানেন তো, শওকত, জাহাঙ্গীর, শাহজাহান এদেরকে মমতা ব্যানার্জি RSS এর পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করেছে। গুন্ডামি, মস্তানি, লুট, রাহাজানি, টাকা খেয়ে নিল পার্থ, টাকা খেয়ে নিল অনুব্রত, টাকা খেলো জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু পার্থ ভৌমিক আর তার অভিষেক আর তার টাকা খাটাচ্ছে কে? শাহজাহান। তার মস্তানি করছে কে? শওকত মোল্লা। তার ওই দালালি করছে কে? জাহাঙ্গীর। এটা RSS এর পরিকল্পনা। গোটা দেশে তাহলে কি বলবে? এই দেখো রোহিঙ্গা, এই দেখো বাংলাদেশি, এই দেখো জিহাদি মুসলমান, এই দেখো এরা দাঙ্গাকারী। কারণ বাজপেয়ী বলে দিয়েছে, মমতাকে মালপোয়া খাইয়েছিল, মুসলমানরা এরকমই হয়। আর আমাদের হিন্দু ভাই বোনদেরকে তাদের মনের মধ্যে বীজ ঢোকানো হলো, এটা মুসলমানরা করছে। করলো মমতা। আর হেজাব পরে কয়েকটা মৌলবীকে সঙ্গে নিয়ে একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এখনো পড়ে না, একটু উর্দু শায়রি করলো, ব্যাস বিজয় করলো, দেখো মমতা আছে। তাহলে যে একটা মমতার বিরুদ্ধে হওয়া উচিত সেটা মমতাজের বিরুদ্ধে হলো, যে একটা তৃণমূলের বিরুদ্ধে হওয়া উচিত সেটা মুসলমানদের বিরুদ্ধে হলো, ভাগাভাগি হয়ে গেল। আজকে দাঁড়িয়ে সেই মুসলমানরা বুঝেছে, মালদার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান বুঝেছে, নদিয়ার মুসলমান বুঝেছে, বীরভূমের মুসলমান বুঝেছে, বর্ধমানের মুসলমান বুঝেছে, হুগলির মুসলমান বুঝছে, হাওড়াও বুঝবে, উত্তর চব্বিশ পরগনা বুঝবে, দক্ষিণ চব্বিশ পরগনা বুঝবে। আর যেদিন মুসলমান বুঝবে সেদিন আমার তপশিলি ভাই, আমার আদিবাসী ভাই, যারা মমতার উপরে রাগ না করে মুসলমানদের দেখে বিজেপির কোলে গিয়েছে, তারা ফিরছে আবার লাল ঝান্ডার কোলে, লাল ঝান্ডার মিছিলে। আর তাতেই যেখানে যাচ্ছি হাজারো মানুষের জমায়েত হচ্ছে, দেখছেন আপনি? যারা সোশ্যাল মিডিয়া করে, এখন তো মিডিয়া দেখাচ্ছে, যে মিডিয়া দূরবীন দিয়ে CPM কে দেখতে পাচ্ছিল না মমতার কথায়, এখন CPM ছাড়া কোনো খবর হয় না। মমতা আর বিজেপি CPM কে গাল না দিয়ে পানি খায় না। এটা CPM এর মূলত না, আপনাদের মূলত। যারা এখানে বসে আছে তারা নয়, যারা লড়েছে মিথ্যা মামলার বিরুদ্ধে তারা, তার মধ্যে যারা পরিশ্রান্ত হয়নি, ক্লান্ত হয়নি, বিভ্রান্ত হয়নি, লোভে পড়েনি, এদিক ওদিক যায়নি, তারা জড়ো হয়েছে। আমাদের অনেক পুরনো বন্ধু এসছেন, যারা মাঝখানে হতাশ হয়েছিলেন, ভয় পেয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন, সেই ভয় কেটে আসছে। আর অনেক নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসছে। ইনসাফ ব্রিগেড দেখেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, ওই মীনাক্ষীরা সৃজনরা যেটা করেছিল, যুব সংগঠন, কোন রাজনৈতিক দলও সেটা করতে পারে, ওটা বাম ফ্রন্টেরও ছিল না, নতুন প্রজন্ম। কারণ এই দেশটার যদি দশা পাল্টাতে হয়, দিশা পাল্টাতে হবে। আর এই জন্যই আমরা নতুন উদ্যমে আপনাদের কাছে এসেছি, আপনাদের সাথ চাই। আমি নিজে একসময় ইন্টালিজ MLA ছিলাম, আমি নিজে পাকসার কাছে, আমি নিজেই আমাদের এইসব জায়গায় আপনারা জানেন সরাসরি মানুষের সঙ্গে জড়িয়ে আছে। আপনাদের বিপদে আপদে, লড়াইয়ে সংগ্রামে, পুলিশের মোকাবিলা করা হোক, মাস্তানির মোকাবিলা করা হোক, সন্ত্রাসের মোকাবিলা হোক, সৃজন ভট্টাচার্যকে আপনারা MP করলে, আচ্ছা সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারা ভোট দিলে মোহাম্মদ সেলিমকে একজন এক্সট্রা MP ডোনাতে পাবেন। বলে না সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি, শ্যাম্পুর সঙ্গে সাবান ফ্রি, সৃজনের সঙ্গে সেলিম ফ্রি পাবে। ভাঙো, হবে লড়াই, পেছনে হবে লড়াই, একসাথে হবে। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।